ওকে, চলে আসো। আগের ক্লাসের আগেরটার ভিডিও ঠিকই আছে, ঠিকঠাক আছে। ওকে, এখন চলে আসো। আর আগের ক্লাসটার ভিডিও ঠিকঠাকভাবেই আছে, গ্রুপেই আছে, কোনো সমস্যা নেই, কোনো ভিডিও ডিলিট হয় নাই। মুখে বললেও পারতেন। দেখি এই পণ্ডিতটাকে, এই পণ্ডিতটাকে দেখি একটু। এস আসিফ। আমি না মানে 21 ব্যাচের স্টুডেন্টের ক্লাস নিলাম, 22 ব্যাচের স্টুডেন্টের ক্লাস নিলাম, হাজার হাজার স্টুডেন্টের ক্লাস নিলাম। 23 ব্যাচের স্টুডেন্টের ক্লাস নিয়ে আমি যেটা বুঝলাম যে তোমাদের এখানে ভালো স্টুডেন্ট আছে, ভদ্র স্টুডেন্টও আছে, কিন্তু আগের বারের তুলনায়, বিগত বারগুলোর তুলনায় তোমাদের মধ্যে একটু মানে পাকনা স্টুডেন্ট বেশি। কেন জানি না, আগে থেকে দেখে আসতেছি, কেন জানি না তোমাদের মধ্যে একটু মানে পাকনা স্টুডেন্ট অনেক বেশি। মানে টিচারদেরকে অর্ডার করা, ভাই এটা করেন, ভাই এটা কেন করলেন না, ভাই এটা এভাবে করেন, এইটা তোমাদের মধ্যে বেশি। ঠিক আছে, এরকম থাকলে কিন্তু সমস্যা আছে, বুঝছো? এগুলো করো না। আর কেন আমি এটা মুখে বললাম না, কারণ মুখে বললে তোমরা কত শুনতা, বলতাম আবার জিজ্ঞেস করতা, বলতাম আবার জিজ্ঞেস করতা, আবার জিজ্ঞেস করতে গিয়ে লিখে দিলাম। দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো, ঠিক আছে? লিখে দিছি এই কারণে অনেকে এটা দেখে আগের অংশ খুঁজবে, ওরা দেখে পরের অংশ খুঁজবে, এই জন্য একেবারে লিখে দিলাম, পুরো স্লাইডটা যাতে পেয়ে যায় আর কি। ঠিক আছে, তো টিচারদেরকে কমেন্ট করার চেষ্টা করবে না, এটা ঠিক না, খুবই খারাপ দেখায়। তো আমরা আগে জানছিলাম যে অপরিমিত লোহিত রক্ত কণিকাগুলোকে আমরা ইরাইথ্রোব্লাস্ট বলতেছি, পরিমিত লোহিত রক্ত কণিকাগুলোকে আমরা ইরাইথ্রোসাইট বলতেছি, আরবিসি যেটা লোহিত রক্ত কণিকা, হিমোগ্লোবিন আছে, লোহিত রক্ত কণিকার হিমোগ্লোবিন আছে। এখন লোহিত রক্ত কণিকা নিয়ে আমরা একটু ডিটেলস একটু জানি। লোহিত রক্ত কণিকার আকারটা কেমন? লোহিত রক্ত কণিকার আকারটা হচ্ছে দ্বি অবতল, দ্বি অবতল। লোহিত রক্ত কণিকার আকৃতিটা কেমন হবে? এই যে বললাম না একটু আগে যে এখন একজন জিজ্ঞেস করছে লাইভটা আগের মতো কেটে গেল কেন। তো লাইভটা আগের মতো কেটে গেল কেন তোমার জন্য যে দুটো লাইন লেখা আছে, পরে পড়ে নিও, এই জন্য আমি মুখে বলি নাই। আকার, তারপরে দেখো নিউক্লিয়াস। এদের কি নিউক্লিয়াস থাকবে? নিউক্লিয়াস কি থাকবে? নিউক্লিয়াস থাকবে না, পরিণত অবস্থায় নেই। তারপর দেখো হিমোগ্লোবিন, তারপরে কি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন থাকে। পরিমাণ, পরিমাণ, পরিমাণটা বয়স ভেদে এক এক রকম হয়। পরিমাণটা বয়স ভেদে কিন্তু একক রকমের হয়ে থাকে। ঠিক আছে ভাই, রুই মাছের লোহিত রক্ত কণিকা থেকে নিউক্লিয়াস থাকবে, অবশ্যই থাকবে, কারণ রুই মাছ কিনা স্তন্যপায়ী না। পরিমাণ, পরিমাণকে আমরা যদি অ্যাভারেজে ধরি, অ্যাভারেজে যদি একটা হিসাব করি তাহলে একরকম, আর স্পেসিফিকভাবে বয়স ভেদে হিসাব করলে একরকম। তাহলে অ্যাভারেজে আমরা এটাকে ধরে রাখি 50 লাখ পার কিউবিক মিলিমিটার, মিটার পার কিউবিক মিলিমিটার, মানে প্রতি ঘন মিলিমিটার। এটাকে সিএমএম দ্বারাও প্রকাশ করা হয়, এটাকে সিএমএম দ্বারাও প্রকাশ করা হয়, কিউবিক মিলিমিটার এভাবে প্রকাশ করা যায়। অথবা এটাকে প্রকাশ করার আরেকটা সিস্টেম আছে, এম কিউব, মানে ঘন মিলিমিটার, এভাবেও লেখা যেতে পারে এটাকে। ঠিক আছে, এই যে এখন একজন জিজ্ঞাসা করছে লোহিত রক্ত কণিকার উৎপত্তি কিভাবে, তো তুমি লেট করে আসছো, এই জন্য এটাই পড়াই ফেলছে, অলরেডি পড়াই ফেলছে, রেকর্ড দেখে নিও, কোনো সমস্যা নাই। আচ্ছা, তো দেখো 50 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার। এখন এই কিউবিক মিলিমিটার ব্যাপারটা একটু তোমাদেরকে একটু আমি ভালো করে বুঝাই, কিউবিক মিলিমিটার ব্যাপারটা কেমন। ঠিক আছে,
কিউবিক মিলিমিটার ব্যাপারটা হচ্ছে 1 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিলিমিটার, মানে দৈর্ঘ্য প্রস্থ, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এটা যদি তোমার 1 মিলিমিটার করে হয়, 1 মিলিমিটার দৈর্ঘ্য, 1 মিলিমিটার প্রস্থ, 1 মিলিমিটার উচ্চতা, তাহলে সেটা হবে 1 ঘন মিলিমিটার। তখন সেটা কি হবে? 1 ঘন মিলিমিটার জায়গা। তাহলে 1 ঘন মিলিমিটার জায়গা বলতে আসলে বেসিক্যালি সামান্য, যে এইটুক জায়গা বোঝাতে পারে, দেখা যাচ্ছে না, এটা স্পটের মতো। এতটুকু জায়গায় 50 লক্ষ পরিমাণ লোহিত রক্তকণিকা থাকতে পারে। 50 লক্ষ পরিমাণ কি থাকতে পারে? লোহিত রক্তকণিকা থাকতে পারে। ঠিক আছে, বুঝছো? আচ্ছা, কিন্তু এটা আবার বয়স ভেদে এক এক রকম। এই ব্যাপারটাই বয়স ভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে, এটা আমি একটু পরে যাব বয়স ভেদে। ঠিক আছে, তাহলে পরিমাণটা আমরা দেখাইলাম তোমাদেরকে। এখন দেখো উৎপত্তি স্থল। উৎপত্তি 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 হচ্ছে ভ্রূণাবস্থায়, ভ্রূণাবস্থায় মানে কি একদম ভ্রূণ বা বাচ্চা অবস্থায়, ভ্রূণাবস্থায় ও শিশু দেহে, ভ্রূণাবস্থায় ও শিশু দেহে লোহিত রক্তকণিকা তৈরি হয় যকৃৎ মানে লিভার, প্লীহা, প্লীহা হচ্ছে পাকস্থলীর পাশেই, পাকস্থলীর ডান পাশে একটা অঙ্গ, প্লীহা নিয়ে ডিটেলস আলোচনা আরও পরে থাকবে। যকৃৎ, প্লীহা ও অস্থিমজ্জায়, যকৃৎ, প্লীহা ও অস্থিমজ্জায়, যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জায় কি তৈরি হয়? যকৃৎ, প্লীহা এবং অস্থিমজ্জায় ভ্রূণাবস্থায় লোহিত রক্তকণিকা তৈরি হয়। কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গেলে, প্রাপ্তবয়স্ক হবার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শুধু যকৃতে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শুধু যকৃতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। শুধু কোথায় তৈরি হয়? যকৃতে লোহিত রক্তকণিকা তৈরি হয়। তার মানে ছোটবেলায় অনেক জায়গা থেকে লোহিত রক্তকণিকা তৈরি হতে পারে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে শুধু যকৃতে। ভাই আপনার ইউটিউবে কি ভিডিও পাওয়া যাবে? হ্যাঁ, ইউটিউবে প্রথম অধ্যায়ের অনেক ভিডিও আছে, দেখতে পারো আমার চ্যানেলে। আচ্ছা, এরপরে দেখো আয়ুষ্কাল, এটা খুবই ইম্পর্টেন্ট। আয়ুষ্কাল, লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? আয়ুষ্কাল, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 120 ডেজ বা 120 দিন, মানে 4 মাস। 120 দিন বা 4 মাস। কয় মাস? 4 মান্থ। 120 দিন বা 4 মাস বা 4 মান্থ। 120 দিন 4 মান্থ বা 4 মান্থ। ধ্বংসস্থল বা যেটাকে আমরা বলতাম কবরস্থানও বলতে পারি। কবরস্থান মানে কোথায় যে সে ধ্বংস হয়, কবরস্থান বা ধ্বংসস্থল। তার ধ্বংসস্থল হচ্ছে যকৃৎ ও প্লীহাতে। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইলো? ব্যাপারটা এরকম দাঁড়াইলো, প্রথমে যে যকৃৎ আর প্লীহা, লিভার অ্যান্ড স্প্লেন, স্প্লেন হচ্ছে প্লীহা, যকৃৎ আর প্লীহা যেখানে প্রথমে লোহিত রক্তকণিকা তৈরি করতো, 120 দিন চলার পরে, একটু বড় হওয়ার পরে ওইখানে যে এই লোহিত রক্তকণিকা ধ্বংস হবে। তাহলে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার ধ্বংসস্থল। প্লীহা কি ডিটেলস আমি তোমাদের আরো পরে পড়াবো, আরো 3-4 দিন পরে প্লীহা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে এই কথাগুলো একটু ভালো করে মনে রাখো। এই পার্টটা এমসিকিউ এর জন্য সুপার ডুপার ইম্পর্টেন্ট। এসডিআই মানে কি? সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট এসডিআই। প্লীহাটা অঙ্গের নাম, প্লীহা নিয়ে ডিটেলস পরে আলোচনা করবো, বুঝছো? প্লীহা নিয়ে ডিটেলস পরে আলোচনা করব। প্লীহা নিয়ে এই অধ্যায়ে ডিটেলস পরে না, তাহলে বারবার জিজ্ঞেস করবা তোমরা, তাহলে বারবার জিজ্ঞেস করবা। ঠিক আছে, ওকে? আপনি না বললেন যে স্টেম কোষ থেকে উৎপন্ন হয়, আমি এটাও বলছি যে লিভারের স্টেম কোষের তৈরি করার ক্ষমতা অনেক বেশি। ঠিক আছে, এই যে অনেকে জিজ্ঞেস করতেছিল আগের লাইভে কি হয়েছে, এটা পড়ে নাও। দেখছো কেন আমি মুখে বললাম না, কেন লিখছি? বাবারে আজ পড়া 2012 সাল থেকে 2013 সাল থেকে স্টুডেন্ট পড়াই,
তাহলে আজ 9 বছর যাবত হয়ে গেছে, 9 বছর যাবত স্টুডেন্ট পড়াইছো, তোমাদের পালস, তোমাদের বিট বুঝলেই বুঝি তোমাদের কিভাবে পড়াইতে হবে। আমি যদি একবার মুখে বলতাম যে কেন আগের লাইফটা কেটে গেছিল, আমার এখন আবার বলা লাগতো। এখন অনেকে জিজ্ঞাসা ভাই কি হয়েছিল, এই দেখো এই যে এটা হয়েছিল, বুঝছো, এই কারণে আগের লাইফটা কেটে গেছিল, এটা পড়ে নাও আবার যারা পরে আসছো, ঠিক আছে, বুঝছো তো, এই জন্য লিখে রাখছি। কারণ আজ 9 বছর ধরে বললাম তোমাদের পড়াই দিছি, সো তোমাদের পড়াইতে পড়াইতে আমারও শিক্ষা হয়ে গেছে যে কিভাবে কি করতে হবে। ওকে, অন্ডকোষ নিয়ে আলোচনা করবো। অন্ডকোষ নিয়ে আলোচনা কেন করবে ভাই? আমি তো রক্ত অধ্যায় পড়াই দিছি, আমি তো প্রজনন অধ্যায় পড়াই দিছি না। অন্ডকোষ নিয়ে আলোচনা করব, শিশ্ন নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে স্ত্রী প্রজনন অঙ্গ নিয়ে আলোচনা করব, সবকিছু নিয়ে আলোচনা করবো, ডিম্বাশয়, গর্ভাশয়, সবকিছু নিয়ে আলোচনা করবো, যদি সেটা সিলেবাসে থাকে। ওটা তোমাদের সিলেবাসেই নাই, শর্ট সিলেবাসে নাই, সো দরকার নাই, পণ্ডিত দরকার নাই। ওকে, তাহলে এই জিনিসগুলা এমসিকিউ গুলা তোমাদের ভালো করে জেনে রাখতে হবে। এখন আরো কিছু ব্যাপার স্যাপার আছে। পরিমাণ তো আমি অ্যাভারেজে বলছি 50 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার, অ্যাভারেজে বলছি 50 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার। বাট এখানে একটু ব্যাপার স্যাপার আছে। ব্যাপার স্যাপারটা কি? বয়স ভেদে আরবিসি এর পরিমাণ, বয়স ভেদে আরবিসি এর পরিমাণ বা লোহিত রক্ত কণিকার পরিমাণটা আমাদের জানতে হবে। দেখো, ভ্রূণাবস্থায় ভ্রূণ দেহে যেহেতু ভ্রূণাবস্থায় বিভিন্ন জায়গা থেকে লোহিত রক্ত কণিকা তৈরি হচ্ছে, এবং বাচ্চারা যেহেতু বড় হচ্ছে এর কারণে ভ্রূণ দেহে লোহিত রক্ত কণিকার পরিমাণটা একটু বেশি থাকে। ভ্রূণ দেহে লোহিত রক্ত কণিকার পরিমাণটা থেকে 80 থেকে 90 লক্ষ, 80 থেকে 90 লাখ পার ঘন মিলিমিটার বা কিউবিক মিলিমিটার, একই জিনিস, ওই সিএমএম যেটাকে আমরা বলি, যে লাউ সে কদু, অনেক বেশি পরিমাণে থাকে বাচ্চাদের। তারপরে দেখো, তারপরে হচ্ছে শিশু দেহে, তারপরে কাদের, তারপর হচ্ছে শিশু দেহের মধ্যে এটা পরিমাণটা আরেকটু কমে যায়, কারণ আস্তে আস্তে অন্যান্য অংশ থেকে কমে যাচ্ছে, যকৃৎ, প্লীহা এগুলা তৈরি করা কমায় দিচ্ছে। তাহলে 60 থেকে 70 লক্ষ প্রতি ঘন মিলিমিটার বা প্রতি কিউবিক মিলিমিটার। প্রাপ্তবয়স্ক পুরুষ, প্রাপ্তবয়স্ক যখন হয়ে যায়, যখন কি হয়ে যায়, প্রাপ্তবয়স্ক হয়ে যায়, প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে এই পরিমাণটাও যায় 50 থেকে 54 লক্ষ, 50 থেকে 54 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার, 50 থেকে 54 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার। এবং প্রাপ্তবয়স্ক নারীদের দেহে আরেকটু কম, প্রাপ্তবয়স্কা নারীদের ক্ষেত্রে আরো একটু কম, নারীদের ক্ষেত্রে রক্তের পরিমাণ একটু কম থাকে, 44 থেকে 49 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার, 44 থেকে 49 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার। এই কনসেপ্টগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে, এইখান থেকেও এমসিকিউ আসে। তাহলে যত দিন যাচ্ছে, যত সময় যাচ্ছে তত যকৃৎ, প্লীহা থেকে লোহিত রক্ত কণিকা তৈরির সম্ভাবনা কমে যাচ্ছে। এই কারণে দেহের মধ্যে লোহিত রক্ত কণিকার পরিমাণও কমে যাচ্ছে, আর বয়স বাড়ার সাথে সাথে ডিমান্ডটা একটু কমে যায়। ঠিক আছে, সিএমএম মানে কি? কিউবিক মিলিমিটার, ঘন মিলিমিটার। এই তোমরা কি মন দিয়ে শুনো না? হ্যাঁ, মন দিয়ে শুনতে হবে কথাগুলা। আচ্ছা, এবার দেখো, যদি কখনো 50 লাখ, যদি কখনো এমন হয় 50 লাখ পার সিএমএম এর থেকে 25% কমে যায়, তখন এটা একটা রোগে পরিণত হয়। মানে কোনো ব্যক্তির লোহিত রক্তকণিকা সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে 50 লক্ষ কিউবিক মিলিমিটার থেকে যদি 25% নেমে যায়, তার মানে কত, 37 পয়েন্ট সামথিং, তুমি একটু ক্যালকুলেটর করে দেখাও তো। তখন যেটা হয়, তখন সেটাকে বলা হয় রক্তাল্পতা, তখন সেই প্রবলেমটাকে বলা হয় রক্তাল্পতা বা ইংলিশে এটাকে বলা হয় অ্যানিমিয়া।
ইংলিশে এটাকে কি বলা হয়? অ্যানিমিয়া। ইংলিশে এটাকে কি বলা হয়? অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ইংলিশে এটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ইংলিশে এটাকে বলা হয় কি? অ্যানিমিয়া বা রক্তাল্পতা, বা যেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি, যেটাকে আমরা কি বলি? রক্ত স্বল্পতা বলে থাকি। ঠিক আছে, নর্মালি তো 50 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটারে থাকে, তার থেকে 25% কমে যাবে প্রতি ঘন মিলিমিটারে, তাহলে কত হয় নাম্বারটা? 37 পয়েন্ট সামথিং, 37.35 বা 55 এরকম হওয়ার কথা। ঠিক আছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ওকে, আর যদি এমন হয় প্রতি কিউবিক মিলিমিটারে 65 লাখ এর বেশি হলে, 65 লাখের বেশি হলে বলে, তখন ওটা ঝামেলা। ঠিক আছে, তোমরা তো এটা বলতেই পারলা না, 25% কমে গেলে কি হবে বলতেই পারলা না রে বাবা। কি অবস্থা তোমাদের? এই অবস্থা কেন তোমাদের? এতক্ষণ তো অন্যরা বললে ক্যালকুলেটারটা বের করে বলে ফেলতো ভাই এটা 37.5 হবে, যে একজন মাত্র বলছে। কেন রে ভাই এই অবস্থা কেন? না, এমনি করলে হবে না রে বাবা, আরো এক্সপার্ট হওয়া লাগবে, আরো ফাস্ট হওয়া লাগবে। যে ঘেট করে বলে ফেলবা যে 50 লাখ থেকে 25% কম, তার মানে কত? 37.5। ঘেট করে বলে ফেলবা এটা। কি বলবো না কমেন্টে, হইলো না, হতাশ হয়ে গেলাম। আচ্ছা দেখো, 65 লক্ষ প্রতি কিউবিক মিলিমিটার, কিউবিক মানে ঘন মিলিমিটার, এর থেকে যদি বেড়ে যায় তখন এটাকে বলা হয় হচ্ছে পলিসাইথেমিয়া। তখন এটাকে বলা হয় পলিসাইথেমিয়া। পলি মানে বেশি, মনে রাখবা, পলি মানে বেশি, মনো মানে এক, পলি মানে বেশি, পলিসাইথেমিয়া। ঠিক আছে, পলিসাইথেমিয়া। ওকে, এটাকে কি বলা হয়? পলিসাইথেমিয়া। দুটোই সমস্যা। ওকে, তাহলে এই যে স্লাইডটা, মানে এই যে পেজটা, এই পেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই পেজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই সবগুলো কথা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউতে আসবে। এখন ঠিক আছে, 37.5। প্রোঅ্যাক্টিভ হওয়া লাগবে, এক্সপার্ট হওয়া লাগবে, ফাস্ট হওয়া লাগবে, অনেক বেশি তৎপর হওয়া লাগবে, তাহলে তো হবে না রে বাবা, অনেক বেশি ফাস্ট হওয়া লাগবে। ওকে, এবার আসো আর কি লাগবে। এবার একটু হিমোগ্লোবিন নিয়ে কথাবার্তা বলি। হিমোগ্লোবিন অনেক বেশি গুরুত্বপূর্ণ। লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন পার্টটা বেজায় ইম্পর্টেন্ট, মহা ইম্পর্টেন্ট। হিমোগ্লোবিন সংক্ষেপে এটাকে এইচবি দ্বারা প্রকাশ করা হয়। হিমোগ্লোবিন কিভাবে তৈরি? লোহিত রক্তকণিকা যখন 120 দিন পর পর ধ্বংস হয় তখন সেটা কোথায় যায়? এই অন্তর্বর্মন দ্বারাও। তোমারে আজকে আমি একটা কথা বলি, শোনো, তোমাদের আমি একটা কথা বলি। একটু আগে আমি প্রথমে একটা কথাবার্তা বলছি, তোমাদের একটু আগে একটা কথাবার্তা বলছি যে 21 ব্যাচও পড়াইছি, 22 ব্যাচও পড়াইছি। ঠিক আছে, 21 ব্যাচও পড়াইছি, 22 ব্যাচও পড়াইছি। এই স্টুডেন্টদেরকে পড়ায় অনেক শান্তি পাইছি আমি। এর আগে 20 ব্যাচ পড়াইছি, এর আগে আমি উদ্ভাসে 2018 ব্যাচ থেকে 20 ব্যাচ পর্যন্ত পড়াইছি। উদ্ভাসের সিনিয়র বায়োলজি টিচার ছিলাম আমি, তারপর 10 মিনিট স্কুল পড়ায় আসে। এখন আমি যখন 23 ব্যাচ পড়াইতে আসতেছি তখন আমি হতাশ হচ্ছি। আমি সাধারণত স্টুডেন্টদেরকে মানে ডিমোটিভেট করি না, অনেক ভালোবাসি আমি স্টুডেন্টদেরকে। এই জন্য বললাম আমার চ্যানেলটা ঘুরে এসো, আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে এসো, তাহলে বুঝতে পারবা। তো তোমরা কাদের ক্লাস করতেছো? তোমাদের সাকিব ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, সাকিব ভাই ইউটিউব চ্যানেলে 110K সাবস্ক্রাইবার। তোমাদের চিন্ময়দা, তোমাদের অপার ভাইয়ের যে গ্রুপটা, এখানে ঘুরে এসো, তাহলে তোমরা বুঝতে পারবা যে তোমরা কাদের ক্লাসগুলো করতেছো। ঠিক আছে, তো তোমার ভাল লাগতেছে না ক্লাস করতে, এরপর আরো ক্লাস আছে XYZ, এটা তো তোমার সমস্যা, তো আমার সমস্যা না। সারাদিন অনেক কাজ করে এসে তারপর তোমাদের ক্লাসগুলো নেই, আমাদের কষ্ট হয় না? আমাদেরও তো কষ্ট হয়, তারপর তো নিচ্ছি। এই যে ক্লাসগুলো করতেছো, এই ক্লাসগুলা যে কতটা দামি, এটা তোমরা জানো না। তোমরা জানো না এই ক্লাসগুলো কতটা দামি? আমি একদিন বলবো, আজকে বলবো না এগুলা। তোমরা সবাই এরকম না, আমি জানি এখানে 90% বা 95%ই ভালো, ওই 4-5% আছে, এই 4-5% আছে, এই 4-5% হচ্ছে সমস্যা, এইগুলো হচ্ছে পরিবেশ নষ্ট করে।
ঠিক আছে? তোমরা সবাই ভালো, আমি তোমাদের অনেক ভালোবাসি। 4-5% হচ্ছে পরিবেশটা নষ্ট করে, এটা খুব খারাপ লাগে, বুঝছো? তো এইখানে এসে কেন আমার এগুলা বলতে হয় আমি এটা বুঝি না আসলে। তোমার ক্লাস ভালো লাগতেছে না, তোমার প্রবলেম হয়, তুমি ক্লাস ছেড়ে চলে যাও না, পরে রেকর্ড দেখে নিও, ওয়েব আছে, ওয়েব থেকে রেকর্ড দেখে নিবা। ক্লাস শেষ করেন। এই যে আমি একটা মানে 2 দিনের জন্য সাসপেন্ড করছি, মিউট করছি 2 দিনের জন্য, এরকম করে দিব। আমার সামনে পড়লে আমি এরকম করে দিব, ঠিক আছে? একদম চুপচাপ, একদম এরকম সামনে পাইলে আমি এরকম করে দিব। অ্যান্ড আমি এই জিনিসটা হচ্ছে আমি এখনই এই ক্লাসের কোঅর্ডিনেটর যে আছে এইখানে আমি জানাচ্ছি, এই জিনিসগুলো ঠিক না। আচ্ছা, তো দেখো সায়েম, আচ্ছা এই যে ক্লাসে চলাকালে যদি কোনো কন্ট্রিবিউটর থাকে, হ্যাঁ, আর যদি কোনো পোলাপান যদি উল্টাপাল্টা বলে আর কি, টিচারদের কমান্ড দেওয়া, স্যার ক্লাস শেষ করেন, পরের একটা ক্লাস আছে, এগুলো দেখলে চুপচাপ 48 ঘন্টার মতো সাসপেন্ড করে দিবা। একদম 48 ঘন্টার মতো সাসপেন্ড করে দিবা এরকম দেখলে। ঠিক আছে, 7 দিন দিয়ে দাও। হ্যাঁ, একদম 7 দিন দিয়ে দাও। 7 দিনের জন্য কোনো কমেন্ট টমেন্ট করতে হবে না, শুধুমাত্র ক্লাস করবে। ঠিক আছে, এইবারও করো। ঠিক আছে, আচ্ছা দেখো হিমোগ্লোবিনে আসি। হিমোগ্লোবিনটা হচ্ছে এটা যখন 120 দিন হয়ে যায়, মানে হিমোগ্লোবিন তো লোহিত রক্তকণিকার মধ্যে আছে, হিমোগ্লোবিনটা লোহিত রক্তকণিকার মধ্যে আছে, যে লোহিত রক্তকণিকা আরবিসি লোহিত রক্তকণিকার মধ্যে আছে। 120 দিন হওয়ার পরে এর যখন 120 দিন পার হয়ে যায়, মানে এর যখন ডেট এক্সপায়ার হয়ে আসে, মানে এর হায়াত যখন শেষ হয়ে যায়, ঠিক আছে, এর হায়াত যখন শেষ হয়ে যায় তখন কি হয়, তখন হচ্ছে এই হিমোগ্লোবিনটা লিভারে যেয়ে হিম এবং গ্লোবিনে ডিভাইড হয়। হিম এবং কি হয়, গ্লোবিনে ডিভাইড হয়। হিম এবং গ্লোবিনে কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তো এই গ্লোবিনটা কি? গ্লোবিনটা আসছে হচ্ছে বেসিক্যালি প্রোটিন। গ্লোবিনটা এক ধরনের প্রোটিন, এবং এটা আস্তে আস্তে রক্তরসে চলে যায় আবার নতুন করে হিমোগ্লোবিন তৈরি করার জন্য। হিম এবং গ্লোবিনে ভাগ হয়। গ্লোবিনটা বেসিক্যালি এক ধরনের প্রোটিন, এটা রক্তরসে চলে যায় আবার নতুন করে হিমোগ্লোবিন তৈরি করার জন্য। ঠিক আছে, রক্তরসে চলে যায় হিমোগ্লোবিন তৈরি করার জন্য। হিম অংশটা আবার ভাগ হয় কিভাবে দেখো, হিম অংশটা ভাগ হয় হচ্ছে আয়রনে। হিম অংশটা কিসে ভাগ হয়, আয়রন, যেটাকে আমরা এফি বলি। এবং এইখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে বিলিভার্ডিনের রং কি, সবুজ রঙের একটা রঞ্জকে পরিণত হয়। সবুজ একটা রঞ্জকে পরিণত হয়। এই বিলিভার্ডিনটা আবার তাৎক্ষণিক ভেঙে যায় এবং সেটা পরিণত হয়ে যায় বিলিরুবিনে। কিসে পরিণত হয়ে যায়, বিলিরুবিনে। কিসে পরিণত হয়, বিলিরুবিনের রং কি, হলুদ। বিলিরুবিনের রং কি, হলুদ। ঠিক আছে, এই সেই বিলিরুবিন। যখন কোনো মানুষের জন্ডিস হয় তখন লিভারটা ড্যামেজ হয়, লিভারের কোষ ড্যামেজ হয়, লিভারের সেল ড্যামেজ হয়, তখন অনেক বেশি রক্তও ড্যামেজ হয়। লিভারে অনেক রক্ত জমা থাকে, 1500 ঘন সেন্টিমিটার রক্ত লিভারে জমা থাকে, সেই রক্তগুলোও ড্যামেজ হয়। মাত্রাতিরিক্ত রক্ত ড্যামেজ হওয়ার কারণে অনেক বেশি বিলিরুবিন তৈরি হয়, তখন সারা শরীর হলুদ হয়ে যায়। এই বিলিরুবিন জন্ডিস হলে মানুষের হলুদ হয়ে যায়। যখন লিভার ড্যামেজ হওয়া মানে কি, জন্ডিস হলে শরীর হলুদ হয়ে যায়। এই বিলিরুবিন মাত্রাতিরিক্ত হওয়ার কারণে জল হলুদ হয়ে যায়। এটাকে আমি হলুদ কালার দিয়ে লিখছি, কারণ এখন আমি আবার কালো কালি দিয়ে লিখবো। হলুদ কালিটা আমি এই কারণেই লিখছি যাতে তোমাদের সারা জীবন মনে থাকে, কারণ হলুদ কালিটা তো তোমাদের দেখা যায় একটু কম, দেখা যায়, তো এই জন্য এটা আমি এই জন্যই লিখছি যাতে করে তোমাদের সারা জীবন মনে থাকে যে ভাই এখানে হলুদ কালি দিয়ে লিখছিল, এটা চোখে দেখা যাইতেছিল না, এটার নাম ছিল বিলিরুবিন। ঠিক আছে? আর এই আয়রনটা কারণে বেসিক্যালি রেড, আয়রনটার কারণেই না লোহিত রক্তকণিকা দেখতে রেড হয়, আয়রনটার কারণেই। ঠিক আছে, এই আয়রন পরবর্তীতে আবার ব্যবহার হয়। আয়রনের 2টা রূপ আছে, একটা হচ্ছে Fe2+, আর একটা হচ্ছে Fe3+। এই 2টো রূপ আছে আয়রনের। এই আকারে সে আয়রন আকারে দেহের মধ্যে পরিবাহিত হয় বা জমা থাকে লিভারে।
এই হচ্ছে ফেট অফ হিমোগ্লোবিন। এটাকে ইংলিশে কি বলা জানো? এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ফেট অফ হিমোগ্লোবিন। এটাকে ইংলিশে বলা হয় ফেট অফ হিমোগ্লোবিন বা হিমোগ্লোবিনের ভাঙন। মেডিকেলে তোমরা যখন মেডিকেলে উঠবা তখন এই প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন। মেডিকেলে পড়তে গেলে এই প্রশ্নটা আনসার করাই লাগে, ফেট অফ হিমোগ্লোবিন। ফেট অফ হিমোগ্লোবিন। বিলিরুবিন হচ্ছে একটা হলুদ রঞ্জক। এই বিলিরুবিন টেস্ট করে জানা যায় ব্যক্তির জন্ডিস হয়েছে কিনা। যখন কোনো মানুষের শরীর হলুদ হয়ে যায়, চোখের নিচে হলুদ হয়ে যায়, জিহ্বার নিচে হলুদ হয়ে যায়, তখন ডাক্তার এই বিলিরুবিন টেস্ট দেয়, এই ধারণা করে হয়তো বা জন্ডিস হয়েছে। জন্ডিস হলে হয় কি, লিভার ড্যামেজ হয়, অনেক বেশি রক্ত ড্যামেজ হয়, তখন বিলিরুবিন বেড়ে যায়। রক্ত ড্যামেজ হলেই তো আলটিমেটলি লোহিত রক্তকণিকা ড্যামেজ হবে, লোহিত রক্তকণিকা ভাঙবে। লোহিত রক্তকণিকা ভাঙা মানে কি, হিমোগ্লোবিন ভাঙবে। হিমোগ্লোবিন ভাঙা মানে কি, বেশি বেশি বিলিরুবিন তৈরি হওয়া। বুঝছো? বা লেকচার শিটগুলো একটু তাড়াতাড়ি দিয়ে প্লিজ। দিয়ে দিচ্ছি তো, প্রত্যেকটা ক্লাসের পরেই তো এগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রত্যেকটা ক্লাসের পরেই তো এই স্লাইডগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি কমেন্টে, মানে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ক্লাসের পরে তো দিয়ে দিই। আয়রনের জন্য কি হিমোগ্লোবিন লাল থাকে? হ্যাঁ, আয়রনটার কারণে লাল হয়। এটা হচ্ছে হিমোগ্লোবিনের কথাবার্তা। বুঝছো? আরেকটা এমসিকিউ মনে রাখো, প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন, এইচবি মানে হিমোগ্লোবিন থাকে। এই কথাটা মনে রাখবা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম করে হিমোগ্লোবিন থাকে। এই এমসিকিউটা মারাত্মক গুরুত্বপূর্ণ, এই এমসিকিউটা মারাত্মক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যান্ড নোটে দিই, এটাই তো আমার ক্লাস নোট, এটাই তো ক্লাস নোট। হ্যান্ড নোট কবে দিবেন? এটাই তো হ্যান্ড নোট, এটাই তো হ্যান্ড নোট। আর কি চাও? এর বাইরে আর কি লাগবে রে বাবা? এর বাইরে তো আর কিছু লাগবে না ভাইয়া। বিলিরুবিনটা ঠিক বুঝতে পারলাম, এটাকে লোহিত রক্তকণিকার অন্তর্গত। লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের পরিণত রূপ হচ্ছে বিলিরুবিন। ঠিক আছে? আপনি এইচএসসি লাইফে কত ঘন্টা পড়তেন? গল্প বলবো। আচ্ছা, এবার দেখো ব্যাপারটা কেমনে হচ্ছে হিমোগ্লোবিনের ব্যাপারটা। হিমোগ্লোবিন, কোনো হিমোগ্লোবিন তৈরি করতে গেলে 4টা পরমাণু লাগে। কোনো হিমোগ্লোবিন তৈরি করতে গেলে 4টা পরমাণু লাগে। ঠিক আছে? এবং এইটা যুক্ত হয় 4 অণু অক্সিজেনের সাথে। এটা যুক্ত হয় 4 অণু অক্সিজেনের সাথে এবং সবশেষে তৈরি করে 4HbO2 নামক অক্সি হিমোগ্লোবিন। কি তৈরি করে? অক্সি হিমোগ্লোবিন। এবং এই অক্সি হিমোগ্লোবিন আকারে সারা দেহে পরিবাহিত হয়। এই অক্সি হিমোগ্লোবিন আকারে এটা সারা দেহে পরিবাহিত হয়। এটাই হচ্ছে অক্সি হিমোগ্লোবিনের সংকেত, জেনে রাখো। অক্সিজেনটাই হিমোগ্লোবিন সারা দেহের মধ্যে পরিবহন করে। অক্সিজেনকে হিমোগ্লোবিন সারা দেহের মধ্যে পরিবহন করে। ওকে? হিমোগ্লোবিনের পরিমাণ কম থাকলে কি প্রবলেম হবে? এখন তুমি আনসার পেয়ে যাচ্ছ। ডাক্তার হিমোগ্লোবিন টেস্ট দেয়, কেন টেস্ট দেয়? ঠিক আছে, ডাক্তার হিমোগ্লোবিন টেস্ট এই কারণে দেয়, হিমোগ্লোবিনের পরিমাণটা যদি কম থাকে, তাহলে অক্সিজেন কানেক্ট হতে পারবে না। বেশি অক্সিজেন কানেক্ট হতে না পারলে সারা দেহ অক্সিজেন পাবে না, অক্সিজেনের অভাবে তুমি মারা যাবা। বুঝছো? ডান। তাহলে এই হিমোগ্লোবিনের কথাবার্তা শেষ। এখন লোহিত রক্তকণিকার কাজ তোমরা নিজেরাই পারবা। ঠিক আছে? লোহিত রক্তকণিকার একটা গুরুত্বপূর্ণ ফাংশন বলবো আমি, ভালো করে খেয়াল করো। লোহিত রক্তকণিকাগুলো দেখতে তো এরকম দ্বিতীয় বোতল হয়, অ্যালপেনলিবে চকলেটের মতো। ঠিক আছে? এইটার আবরণ, এইটার ঝিল্লি, এই যে লোহিত রক্তকণিকার ঝিল্লি, লোহিত রক্তকণিকা তো কাইন্ড অফ এ কোষ, তাই না? একটা কোষের মতো। তাহলে এরও কি থাকবে? ঝিল্লি থাকবে বা আবরণ থাকবে। ঝিল্লি বা আবরণ। এই ঝিল্লি বা আবরণে বিভিন্ন রকমের প্রোটিন আছে। বিভিন্ন রকমের প্রোটিন আছে। এই প্রোটিনগুলোর মধ্যে কিছু কিছু আছে অ্যান্টিজেন, কিছু আছে কি অ্যান্টিজেন। কিছু প্রোটিনকে আমরা অ্যান্টিজেন বলি। যে কোনো কোষ ঝিল্লিতে প্রোটিন থাকে। তোমরা কোষ ঝিল্লির পড়ছো না? কোষ ঝিল্লির গঠন পড়ছো না? ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকমের প্রোটিন পড়ছো। ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো কিছু প্রোটিন এখানে আছে। এর মধ্যে একটা প্রোটিন সায়েন্টিস্টরা এর অনেক কঠিন নাম ছিল, এই কঠিন নাম দিয়ে বাদ দিল। এই প্রোটিনটার নাম হচ্ছে এ। কি নাম দিল? প্রোটিনের নাম হচ্ছে এ। তার মানে ওই মানুষের প্রত্যেকটা লোহিত রক্তকণিকার আবরণে এ নামের এই প্রোটিনটা আছে, যার কারণে ডাক্তাররা বললো তার ব্লাড গ্রুপ এ। বুঝছো? ডাক্তাররা আরেক টাইপের মানুষ পেল যাদের ব্লাড গ্রুপে বি টাইপের প্রোটিন আছে বা অ্যান্টিজেন আছে, তখন তাদের নাম দিল এই ব্যক্তির ব্লাড গ্রুপ বি।
যদি এমন হয় এ আর বি দুটোই আছে তাহলে ব্লাড গ্রুপ হচ্ছে এ বি। আর যদি এমন হয় যে সেই ব্যক্তির কোষ ঝিল্লিতে এরকম কোনো অ্যান্টিজেনই নেই তাহলে তার ব্লাড গ্রুপ হচ্ছে ও। তার মানে এ বি ও ব্লাড গ্রুপিং যেটাকে আমরা বলি এ বি ও ব্লাড গ্রুপিং, এই এ বি ও ব্লাড গ্রুপিংটা বেসিক্যালি লোহিত রক্তকণিকার যে আবরণ, লোহিত রক্তকণিকার যে ঝিল্লি, সেই ঝিল্লিতে থাকা কিছু বিশেষ প্রোটিনের উপস্থিতির উপর ভিত্তি করে করা হয়। আমার দেহের যদি ঝিল্লিতে এ নামক প্রোটিনটা থাকে তার মানে আমার ব্লাড গ্রুপ এ, যদি এ আর বি দূরে থাকে তাহলে বি, আর যদি এ বি কোনোটাই না থাকে তাহলে ও। আর যদি আর এস নামের একটা অ্যান্টিজেন আছে আর এইচ এটা যদি থাকে তাহলে আমি পজিটিভ, না থাকলে নেগেটিভ, থাকলে পজিটিভ না থাকলে নেগেটিভ, থাকলে পজিটিভ না থাকলে নেগেটিভ। যেমন আমার এ বি নামের কোনোটাই নাই যার কারণে আমি ও, তাহলে আমার লোহিত রক্তকণিকার আবরণে এ বি কোনোটাই নেই যার কারণে আমি ও, কিন্তু আর এস আছে, এই জন্য আমার রক্তের গ্রুপ হচ্ছে ও পজিটিভ, এই জন্য আমার রক্তের গ্রুপ কি ও পজিটিভ। বুঝছো? আর এস থাকলে পজিটিভ না থাকলে নেগেটিভ, আমার আর এস আছে কিন্তু এ বি নাই, এই জন্য আমি ও পজিটিভ। বুঝছো? তাহলে এই হচ্ছে কথাবার্তা। তাহলে আমাদের লোহিত রক্তকণিকা কি করতেছে, আমাদের লোহিত রক্তকণিকা ব্লাড গ্রুপিং এর অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, তুমি তো খাবার খাও তাই না? আমরা তো খাবার খাই, আমরা খাবার খাই, আমরা বিভিন্ন ধরনের খাবার খাই। খাবারের মধ্যে আমরা কখনো কখনো অ্যাসিডিক খাবার খেয়ে ফেলি, কখনো কখনো অ্যাসিডিক খাবার খেয়ে ফেলি, যেমন ধরো লেবু, দুধ, তেঁতুল ইত্যাদি। আবার কখনো কখনো আমরা অ্যালকালাইন খাবার খেয়ে ফেলি, আমরা অ্যালকালাইন মানে কি ক্ষারীয় খাবার খেয়ে ফেলি। কখনো কখনো আমরা অনেক ক্ষারীয় খাবার খাই, যেমন ধরো সবজি এটসেট্রা। তাহলে এগুলো যখন খাবো তখন রক্তের যে একটা বেসিক পিএইচ থাকে, রক্তের বেসিক পিএইচ কত? 7.4 গড়ে। রক্তের বেসিক পিএইচ কত? রক্তের বেসিক পিএইচ হচ্ছে 7.4। মনে রাখবা, রক্তের পিএইচ যদি 7.4 থেকে একটু বেড়ে যায় বা কমে যায়, 7.6 যদি হয়ে যায় বা 7.2 যদি হয়ে যায়, তাহলে তুমি মারা যেতে পারো, তখন তুমি মারা যেতে পারো। আমার আম্মুর যখন হার্ট অ্যাটাক হয় তখন আমার মনে আছে, যখন আম্মু আইসিইউতে ছিল তখন তার বডি পিএইচ নেমে গেছিল 7.1-এ। মানে কি পরিমাণ অ্যাসিডোসিস হয়েছিল, তার কি পরিমাণ অ্যাসিডোসিস হয়েছিল, 7.4 থেকে 7.1 হয়ে গেছিল। আবার তার কিছুদিন পরে কোমায় থাকা অবস্থায় আবার হয়ে গেছিল 7.8। এই দুইটাই লাইফ থ্রেটেনিং, এই দুইটা লাইফ থ্রেটেনিং মানে কি লাইফের জন্য থ্রেট, এরকম হলে মানুষ মারা যাবে। বুঝছো? এটাকে ব্যালেন্সে রাখতে হবে। এটাকে ব্যালেন্সে রাখার জন্য আমাদের দেহে আছে বাফার সিস্টেম। আমাদের দেহে কি আছে? বাফার সিস্টেম। এটা নিয়ে ডিটেলস তোমরা কেমিস্ট্রিতে পড়বা, কেমিস্ট্রিতে তোমাদেরকে বাফার কেমনে হয়, কি হয় না হয়, ডিটেলস সব শিখাই দেওয়া হবে। বাফারটা কেমন? তুমি যদি অল্প পরিমাণে অ্যাসিড জাতীয় খাবার খাও, সেটাকে কি করে ফেলা হবে? বাফারটা তখন ক্ষার হিসেবে কাজ করবে, ক্ষার হিসেবে কাজ করে অম্ল আর ক্ষার মিলে কি করে দিবে? নিউট্রাল করে দিবে। অম্ল আর ক্ষার মিলে নিউট্রাল করে দিবে। আবার তুমি যদি অল্প পরিমাণে ক্ষার জাতীয় খাবার খাও, তখন বাফার সিস্টেম অ্যাসিডের মতো কাজ করবে, অ্যাসিড ক্ষার মিলে নিউট্রাল করে দিবে। তাহলে আমাদের যে কিছু বাফার সিস্টেম বা বাফার দ্রবণ আছে, যেমন প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, লোহিত রক্তকণিকার যে প্রোটিন আছে, কোষ ঝিল্লির যে প্রোটিন আছে, এগুলো বাফার হিসেবে কাজ করে। তুমি অতিরিক্ত অ্যাসিড জাতীয় খাবার খেয়ে ফেললে সেই বাফার দ্রবণটা ক্ষার হিসেবে কাজ করবে, তারপর নিউট্রাল করে ফেলবে, অম্ল ক্ষার নিউট্রাল। তুমি যদি অধিক পরিমাণে অ্যালকালাইন বা ক্ষারীয় খাবার খেয়ে ফেলো, তাহলে ওই বাফার দ্রবণটা তখন অ্যাসিড হিসেবে কাজ করবে, অ্যাসিড ক্ষার মিলে নিউট্রাল করে ফেলবে। এই হচ্ছে বাফার দ্রবণ, যে অল্প পরিমাণে অম্ল ক্ষারের ভারসাম্য নষ্ট হলে সেটাকে কি করতে পারে? ঠিক করতে পারে। অল্প পরিমাণে যদি ভারসাম্যহীনতা হয় তখন সেটাকে কি করে ফেলতে পারে? ঠিক করতে পারে। লোহিত রক্তকণিকা এবং
রক্তরস দুটাই এই গুরুত্বপূর্ণ কাজে হেল্প করতে পারে। পাশাপাশি লোহিত রক্তকণিকা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে, হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করতে পারে। যে কোনো জায়গায় কেটে গেলে যেন সেই জায়গাটা সংকোচন করতে পারে। কোনো জায়গায় কেটে গেলে তো রক্ত জমাট বাঁধানোর কাছে অনুচক্রিকার, বাট লোহিত রক্তকণিকাও হেল্প করে। হাইড্রোজেন সালফাইড, নাইট্রিক অক্সাইড এগুলো তৈরি করার মাধ্যমে ওই রক্তকণিকা যেটা কেটে গেছে ওটাকে সংকোচন করতে হেল্প করে। এগুলো এক্সট্রা কিছু কাজ, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। তাহলে মোটামুটি লোহিত রক্তকণিকা থেকে এতটুকু কথাবার্তা বললেই চলবে। এই রক্ত নিয়ে অনেক গল্প আমার আছে, আমার লাইফের সুখ দুঃখের অনেক গল্প এই রক্ত নিয়ে আছে। এই রক্ত চ্যাপ্টার পড়তে গেলে আমি তোমার লাইফের অনেক সুখ দুঃখের গল্প তোমাদেরকে শোনাবো। আমার আম্মু 2014 সাল থেকে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট ছিলেন। 2017 সালে সেই ক্যান্সারটা মাল্টিপল বোনস মেটাস্টেসিস হয়ে গেছে। মানে মেটাস্টেসিস মানে হচ্ছে একটা ক্যান্সার বিভিন্ন জায়গায় ছড়ায় যায়, এটাকে মেটাস্টেসিস বলে। কোষ বিভাজন অধ্যায় যখন তোমরা পড়বা তখন দেখবা লেখা আছে যখন টিউমার বা ক্যান্সার ছড়া যায় এটাকে মেটাস্টেসিস বলে, ঠিক আছে। তারপর 2019 সালে সেই ক্যান্সারটা আবার ওভারিতে মানে জরায়ুতে ছড়ায় যায়, ডিম্বাশয়ে অ্যাসাইটিস হয়। 2020 সালে করোনা, 2021 সালে করোনা হয়। 2021 লাস্টে দিয়ে হার্ট অ্যাটাক হয়ে তখন তিনি কোমায় চলে গেছিলেন, ঠিক আছে। সো উনার লাইফে অনেক ব্লাড টেস্ট করা লাগছে, তোমাদের কয়টা ব্লাড টেস্টের রিপোর্ট আমি তোমাদেরকে দেখাবো, গত বছরেরই কথা, এটা গত বছর এরকম সময়ের কথা। তো উনার হিমোগ্লোবিন এরকম আপ ডাউন করতো। হিমোগ্লোবিনের মাত্রা দেখে, যে হিমোগ্লোবিনটা তোমাদেরকে পড়াইলাম, এই হিমোগ্লোবিনের মাত্রা দেখে তোমার শরীরে রক্ত আছে কি নাই সেই জিনিসটা মানে ধারণা করা হয়। তো হিমোগ্লোবিনের মাত্রা সাধারণত 12 থেকে 14 থাকা নর্মাল। তো দেখা যেত আমার আম্মুর 10, 9 বা 11 এরকম থাকতো। তো হিমোগ্লোবিনের মান 10-এর নিচে নামলেই তখন কিছু ইনজেকশন নিতে হয় যেটা শরীরে রক্তকে বৃদ্ধি করে। ফেরিসেন নামে একটা ইনজেকশন আছে যেটা আম্মুকে নিতে হইতো প্রায়। এই ফেরিসেন নামটা আসছে এই ফেরাস থেকে, আয়রন থেকে। ওটা বেসিক্যালি আয়রন ইনজেকশন। অনেকেরই দেখবা যাদের শরীরে রক্ত নাই, যাদের শরীরে রক্ত নাই, ঠিক আছে, তো তখন আয়রনের একটা ইনজেকশন লাল, এটা কি কেউ দিছো? আয়রন ইনজেকশন, লাল একটা ইনজেকশন আয়রনের ইনজেকশন বলে এটাকে, আয়রন ইনজেকশন। ওই ইনজেকশনের নাম হচ্ছে ফেরিসেন, ঠিক আছে, ফেরিসেন। ওই ফেরিসেন ইনজেকশনটাই ফেরাস বা আয়রন নাম থেকে আসছে। সে দেহের আয়রনটাকে বাড়ায় তোমার রক্তের পরিমাণটা বাড়ায়। আর যদি হিমোগ্লোবিনের পরিমাণ 8 থেকে নিচে নেমে যায় তখন মানুষের ব্লাড নিতে হয়। তখন মানুষের কি করতে হয়? ব্লাড নিতে হয়। 2 ব্যাগ 3 ব্যাগ ব্লাড নিতে হয়। আমার আম্মুকে প্রতি 2 মাস পর 3 ব্যাগ করে ব্লাড দেওয়া লাগতো, অথবা প্রতি মাসে 1 ব্যাগ করে, অথবা 2 মাস পর 3 ব্যাগ করে ব্লাড দেওয়া লাগতো, ঠিক আছে। আমার লাইফের 3 জন খুব মানে বেস্ট ফ্রেন্ড আছে, রবিন, রাব্বি, তৌফিক ভাই তোমাদের ক্লাস নিবে সামনে, আমার মেডিকেল ফ্রেন্ড। তো ওরা ছিল আমার আম্মুর রেগুলার ডোনার, ঠিক আছে। আমার একটা বন্ধু আছে, সে আমার আম্মুকে 7 বার না 8 বার ব্লাড দিছিল, রাব্বি। যাই হোক, তো এই ব্লাডের ব্যাপারটা মানে আমি যখন রক্ত অধ্যায় পড়াই তখন আসলে মানে আমার আম্মুর কথাগুলো চলে আসে আর কি। কারণ এই ব্লাডের সাথে ব্লাড 21 দিন পর ব্লাড টেস্ট করা লাগতো। এই নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট এগুলো অল টাইম এগুলা কন্ট্রোল হয়ে রাখা লাগতো। এগুলো একটু আপডাউন হয়ে গেলে পরে মেডিসিন নেওয়া লাগতো, কেমোথেরাপি দেওয়া যেত না, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার স্যাপার। এই যে অনুচক্রিকা তোমাদের পড়ালাম, অনুচক্রিকা অনেক ডেঞ্জারাস জিনিস। অনুচক্রিকাগুলো জমে হার্ট অ্যাটাক হয়, ঠিক আছে। হার্ট অ্যাটাক কিন্তু ওই কারণে আমি পড়াবো এগুলো সব ডিটেলস। তো এগুলো পড়ানোর সময় আমার লাইফের অনেক স্টোরি তোমাদের সামনে চলে আসবে, ওই সময় আমি তোমাদের সাথে আলোচনা করবো। তো এই হিমোগ্লোবিন যদি 6-এর নিচে নেমে যায় তখন খুবই ডেঞ্জারাস। 6-এর নিচে নেমে গেলে মানুষ হার্ট ফেল করতে পারে। হার্ট ফেল কখন হয় এটা সবই পড়বো আমরা এই চ্যাপ্টারটা অনেক মজার একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা পড়লে মনে হবে যে অর্ধেক ডাক্তার হয়ে গেছি। হার্ট ফেল তখনই মানুষের হয় যখন হচ্ছে মানুষের হার্ট পর্যাপ্ত পরিমাণ রক্তের সাপ্লাই দিতে পারে না। হার্ট বিট করবে বাট পর্যাপ্ত পরিমাণ রক্তের সাপ্লাই দিতে পারবে না। তো হিমোগ্লোবিন যখন 6-এর নিচে নেমে যায়, তার মানে কি হিমোগ্লোবিন 6-এর নিচে নেমে গেছে মানে হচ্ছে তোমার রক্তের পরিমাণ অনেক কম, তখন মানুষ হার্ট ফেল করতে পারে। আমার আম্মুর হিমোগ্লোবিন একবার 5.4 হয়ে গেছিল হঠাৎ করে 1 মাসের মাথায়। 1 মাস আগে ব্লাড দিয়ে আসছিলাম, ব্লাড ড্যামেজ হইতে 1 মাসের মাথায় 5.4 হয়ে গেছিল, ঠিক আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে কথাবার্তা। তো উনি হচ্ছে গত বছর জুনের 20 তারিখে মানে কোমায়, মানে হার্ট অ্যাটাক করে কোমায় চলে গেছেন। জুনের 29 তারিখে মারা গেছেন উনি, আম্মু। সো ওনার লাইফে অনেক স্টোরি আছে এই চ্যাপ্টারটা পড়ানোর সময়। মানে এই চ্যাপ্টার ব্লাড এবং মানে আমার লাইফ মানে ওতপ্রোতভাবে জড়িত।
ব্লাড এবং আমার লাইফ ওতপ্রোতভাবে জড়িত, মানে চলে আসে আর কি গল্পগুলো পড়াইতে পড়াইতে পড়াইতে, হিমোগ্লোবিনের গল্প, তারপর নিউট্রোফিল, ইউসোফিল, বেসোফিল, এগুলো বারবার আসবে। আমি তোমাদের নেক্সট দিন হচ্ছে ব্লাড টেস্টের রিপোর্ট এনে দেখাবো না আমার আম্মু বেঁচে থাকা গেলে অনেক ব্লাড টেস্ট করা লাগছে আম্মুর, ঠিক আছে? তো এরকম অনেক, ইভেন হার্ট অ্যাটাক তোমাদের এই চ্যাপ্টারে আছে, হার্ট অ্যাটাক এবং হার্ট ফেল এই চ্যাপ্টারে আছে। এই হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলের গল্প আমি তোমাদেরকে পড়ে শোনাবো, মানে গল্প বলবো না, মানে আমি এই চ্যাপ্টারটা একদম তোমাদের রিয়েল লাইফ থেকে পড়াবো, তো তোমরা এই চ্যাপ্টারটা রিলেট করতে পারবো অনেক ভালো, একদম রিয়েল লাইফ থেকে তোমাদের এই চ্যাপ্টারটা পড়াবো, ঠিক আছে? একদম রিয়েল লাইফ থেকে তোমাদের এই চ্যাপ্টারটা আমি পড়ে শোনাবো ইনশাল্লাহ। ওকে, তো আর বেশিক্ষণ নিব না, এখানে শেষ করি আজকে। আর বেশিক্ষণ না নিয়ে এখানেই শেষ করি। তাহলে আমরা লোহিত রক্তকণিকাটা পুরাপুরি মানে শেষ করলাম, লোহিত রক্তকণিকাটা। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? ভাইয়া আপনি এইচএসসি থেকে কয় ঘন্টা পড়ালেখা করতেন? আমি তো এনডিসিতে ছিলাম, ময়মনসিংহ ব্রাঞ্চে। সো আমরা ক্লাস আর ল্যাব করে খুব বেশি একটা সময় পেতাম না, 4 থেকে 5 ঘন্টা রেগুলার। তাহলে আমি রেগুলার পড়তাম, রেগুলার 4 ঘন্টা পড়তাম, রেগুলার 4 ঘন্টা, ঠিক আছে? ওকে ভাইয়া, কয়টা ক্লাস লাগবে জানি না, আমি যখন পড়াই তখন ক্লাস হিসাব করে পড়াই না। আচ্ছা বুঝছো, আজকে পড়া বুঝছো? আর একটা ক্লাস আছে একটু পরেই, তাহলে শেষ করে দিই নাকি? কোনো কোশ্চেন আছে ভাই? ক্লাস আর কোচিং বাদে 4 ঘন্টা, ইয়েস। স্কুল, কলেজ, প্রাইভেট কোচিং সব বাদ দিয়ে 4 ঘন্টা আর কি পড়তাম। আমার আব্বু হার্ট অ্যাটাকে মারা গেছেন, হ্যাঁ, সেম ফর মি। হার্ট অ্যাটাক, হার্ট ফেল, এগুলো নিয়ে আমি তোমাদেরকে মানে ডিটেলস, আর অনেক ডিটেলস আলোচনা করবো হার্ট অ্যাটাক, হার্ট ফেল নিয়ে। হ্যাঁ, হার্ট অ্যাটাক আর হার্ট ফেল নিয়ে তোমরা প্যাচ লাগাই ফেলো, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেল, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেল। আমি আমার রিয়েল লাইফের স্টোরি দিয়ে তোমাদেরকে বলে দিব না কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেল, কোনটা হার্ট অ্যাটাক, কোনটা হার্ট ফেল, তোমরা নিজেরাই ডিফারেন্সিয়েট করতে পারবে। এগুলো থেকে এমসিকিউ আসে, এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসে, হার্ট অ্যাটাক, হার্ট ফেল থেকে। কখন পেসমেকার, কখন এনজিওপ্লাস্টি, কখন কি, ডিটেলস আলোচনা করবো না, আমার এগুলো অনেক গল্প আছে এরকম আমার লাইফে, ঠিক আছে? ওকে, তাহলে আজকের মতো এখানেই শেষ করি, ডান, আল্লাহ হাফেজ।